আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি মোহাম্মদ আতাউর রহমান, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই করোনার সংকটময় সময়ে আমরা ভিটামিন সি জাতীয় খাবারগুলো বেশি বেশি খাবো এবং নিজে সচেতন থাকবো, অপরকে সচেতন করব। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা পরস্পর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে আমরা আলোচনায় আসি। আজকের শিখন পর্ব হচ্ছে তোমরা জানতে পারবে ধান চাষের বিভিন্ন তথ্য সম্পর্কে। ধান চাষের বিভিন্ন তথ্য সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। আলোচ্য বিষয় দেখে নেই। তার আগে একটি ছবি দেখে নেই যে এখানে অনেকগুলো সবজির ছবি দেখা যাচ্ছে, যেমন গাজর, ক্যাপসিকাম, ভুট্টা, এখানে দেখা যাচ্ছে যে বাঁধাকপি, ফুলকপি, টমেটো ইত্যাদি এই ফসলগুলো দেখা যাচ্ছে। তারপরে পাশে দেখা যাচ্ছে যে ছাগলের একটা খামারের অনেকগুলো ছাগল, তারপরে ডিম দেখা যাচ্ছে। এই সবগুলো দেখে মনে হচ্ছে যে আমাদের বিষয়টা হচ্ছে কৃষি উৎপাদনের ভিতর থেকে আলোচনা। কৃষি উৎপাদনের ভিতর থেকে আলোচনা। তাহলে এই যে কৃষি উৎপাদনের মধ্যে ধান কিন্তু অন্যতম। ধানের ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং ধান পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এবং গোছানো ভাবে পরিমাপ যতটুকু রাখার দরকার ততটুকু, যেমন 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্ব বজায় রেখে ধানগুলো লাগানো হয়েছে। এটি একটি হচ্ছে ফসলের জমির হচ্ছে চিত্র। আলোচ্য বিষয় দেখে নেই শিক্ষার্থীরা। ধান চাষ, জমি নির্বাচন, জাতসমূহ, বিস্তরা তৈরি ও পরিচর্যা, চারা উঠানো, বহন ও সংরক্ষণ, জমি তৈরি, সার প্রয়োগ, সেচ, আগাছা ও পোকা দমন, বিভিন্ন রোগ দমন, ফসল কর্তন, মাড়াই ও সংরক্ষণ। আমরা একটু বিশদভাবে আলোচনায় আসি। কৃষি উৎপাদন। কৃষি উৎপাদন বলতে বিভিন্ন প্রকার মাঠ ফসল, উদ্যান ফসল, ঔষধি গাছপালা, মাছ চাষ ও গৃহপালিত পশু পাখি পালন প্রভৃতি উৎপাদনকে বোঝায়। তাহলে এখানে মাঠ ফসল বলতে বোঝায় যে উঁচু জমিগুলোতে, উঁচু দোআঁশ মাটি সম্পূর্ণ জমিগুলোতে যে সবজিগুলো আমরা চাষ করে থাকি সেগুলোকে আমরা উদ্যান ফসল বলে থাকি। আর নিচু জমি, নিচু দোআঁশ মাটি বা এঁটেল মাটি সম্পূর্ণ জমিতে যে ফসলগুলো চাষ করে থাকি, যেমন ধান, সরিষা, গম ইত্যাদি, এগুলো আমরা মাঠ ফসল হিসেবে গণ্য করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে মাঠ ফসল বলতে যে নিচু জমিগুলোতে যে বিভিন্ন ধরনের ধান চাষ করা হয়ে থাকে, সরিষা, গম, এর পাশাপাশি ভুট্টা, তারপরে অন্যান্য জব ইত্যাদি চাষগুলো করা হয়ে থাকে। আর উদ্যান ফসলে আমরা হচ্ছে যে সবজির যতগুলো প্রকার আছে সবগুলো কিন্তু আমরা উদ্যান ফসল থেকে বেশি পেয়ে থাকি। শুধু আলু একটু ব্যতিক্রম। আলু কিন্তু উদ্যান ফসল এবং মাঠ ফসল উভয়ের মধ্যে চাষ হয়ে থাকে। ঔষধি গাছপালা যেমন হচ্ছে তুলসী, তারপরে হরতকি, আমলকি, এই গাছগুলো হচ্ছে ঔষধি গাছ, কালো মেঘ ইত্যাদি। তো মাছ চাষ হচ্ছে আমরা যে মাছগুলো মৎস্য চাষের যে খামারে যে মাছগুলো দেখে থাকি, যেমন রুই, কাতলা, সিলভার কাপ, এই চাষগুলো করে থাকি। তো এগুলো কি বোঝানো হয়েছে মাছ চাষ। এবং গৃহপালিত পশু পাখি আমরা এগুলো চিনি, মানে আগে থেকেই চিনি, যে গরু, বাছুর, হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, মানে দুম্বা ইত্যাদি, এই খামারগুলো হচ্ছে পশু পাখির লালন পালনের মধ্যে পড়বে। তো প্রভৃতি উৎপাদন, এই সকল একটা বিশদ একটা আলোচনা যে কৃষি উৎপাদনের মধ্যে কিন্তু সবগুলোই অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথম শ্রেণীর ফসল চাষ পদ্ধতি ধান চাষ। তার মধ্যে শুধু আজকের আলোচনা হবে ধান চাষ সম্পর্কে। তো ধান চাষে প্রথমে আমরা কি করব? জমি নির্বাচন করব। তো বাংলাদেশে দানা জাতীয় ফসলের মধ্যে ধানের চাষ ও উৎপাদন সবচেয়ে বেশি হয়। যতগুলো দানা জাতীয় ফসল আছে তার মধ্যে থেকে ধান সবচেয়ে বেশি হয়। এঁটেল ও দোআঁশ মাটি ধান চাষে উপযোগী। তার মানে ধানের যে এঁটেল, বেলে এবং দোআঁশ মাটি, তিন ধরনের মাটির মধ্যে সবচেয়ে ভালো উপযোগী মাটি হচ্ছে এঁটেল ও দোআঁশ মাটি সম্পন্ন মাটি। এই মাটিতে ধান আমরা খুব ভালো পাই এবং ফসল অধিক মানে পেয়ে থাকি।
তো ধান চাষের আমরা বিভিন্ন জাত দেখে নিই। তো এদেশে 3 ধরনের জাত আছে, 3 ধরনের জাত, যেমন স্থানীয় জাত, স্থানীয় উন্নত জাত এবং উপসি জাত। স্থানীয় জাতের মধ্যে দেখা যাচ্ছে যে পেপি, গিরবি, লতিশাইল, দুধসর ইত্যাদি জাতগুলো হচ্ছে স্থানীয় জাত। আর স্থানীয় উন্নত জাত একটু উন্নত করা হয়েছে, যেমন কালিজিরা, দামও বেশি। আবার হাসিকলমি, লতিশাইল, বিনাশাইল, নাইজার শাইল ইত্যাদি ধানগুলো হচ্ছে স্থানীয় উন্নত জাত। মানে স্থানীয় জাতের মধ্যে এই ধানগুলোর দাম কিন্তু অনেক বেশি বাজারে, আমরা অনেক চড়া মূল্য দিয়ে এই ধানগুলো আমরা কিনে থাকি। উপসি জাত যেগুলো উচ্চ ফলনশীল, উপসি মানে হচ্ছে উচ্চ ফলনশীল, তার মানে উপসি জাতের যেই লাগাবো অল্প কিন্তু ফলন পাবো আমরা অধিক। তো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যেটাকে আমরা বি নামে চিনি, এ পর্যন্ত 78টি জাত উদ্ভাবন করেছে। কতটি? 78টি জাত উদ্ভাবন করেছে। আমরা একটু নিচে আসি, উপসি জাতের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জেনে নিই। যেমন গাছ মজবুত, পাতা খাড়া থাকে, গাছটা কিন্তু অনেক মজবুত। উপসি জাতের একটা বৈশিষ্ট্য যে ঝড়ে মানে কবলে পড়লেও সহজে হেলে পড়ে না। অন্যান্য ধান যেরকম একটু বাতাস পেলে যদি ধান পেকে যায়, একটু বাতাসে ধান কিন্তু মাটিতে শুয়ে যায়, কিন্তু এই ধানের একটা বৈশিষ্ট্য কি, গাছ অনেক মজবুত এবং পাতাগুলো খাড়া থাকে, গাছ সহজে হেলে পড়ে না। আর ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে, এটা আরেকটি বৈশিষ্ট্য। অন্যান্য ধান যখন পেকে যাবে তখন তার গাছও কিন্তু পেকে যাবে, এই ধান আলাদা, গাছ অনেক দেরিতে পেকে যায়। আর গাছ খাটো ও হেলে পড়ে না। খাটো, যেই ধানের গাছটা খাটো হবে স্বাভাবিকলি সেই গাছকে মজবুত হবে এবং যেমন তেমন ঝড়ের কবলে হেলে পড়বে না। আর অধিক কুশি গজায়, এই ধানটি যখন আমরা লাগাই, এই পাশে দেখা যাচ্ছে ছবি যে 1টা 2টা করে গাছ লাগানো হয়েছে, সেখান থেকে একাধিক কুশি হয়ে এক পর্যায়ে দেখা যাবে যে আমরা অন্যান্য জাতের ধানগুলোতে যে বেশি করে 4-5টা করে মানে চারা রোপণ করি একসাথে, তারপরে একটি পরিমাণ মতো একটি থোক হয় বা গোছা হয়। আর এই ধানটা কিন্তু ব্যতিক্রম, ধানের বীজ লাগাবো, একটা গাছই লাগাবো বা 2টা লাগাবো, সেখান থেকে কিন্তু একটি পরিপূর্ণ একটি গোছা তৈরি হবে। আর ফলন বেশি, নিশ্চয়ই ফলন বেশি হবে, কেননা 33 শতক মাটিতে এই ধান কিন্তু 28 থেকে 29 মণ দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ধানের মৌসুম 3টি। কয়টি? আমাদের দেশে কিন্তু ধানের মৌসুম 3টি, তার মধ্যে আউশ, আমন, বোরো। আউশ, আমন, বোরো। আউশ ধান এদেশে 8টি জাত উদ্ভাবন হয়েছে। আউশ ধানের কয়টি জাত উদ্ভাবন হয়েছে? 8টি জাত। যেমন বিআর 20 বা নিজামি, বিআর 21 বা নিয়ামত নামে আমরা চিনি, এরকম আরো ধানের জাত আছে। আবার আমন 27টি জাত উদ্ভাবন করেছে, যেমন দুলাভোগ, এটাকে আমরা বিআর 5 বলে থাকি, তারপর মুক্তা বিআর 11 বলে থাকি, তারপর কিরণ যেটাকে আমরা বিআর 22 বলে থাকি। এছাড়াও আরো ধান আছে, যেমন বি 56, বি 57 এবং বি 62। আর বোরো ধানের 16টি জাত আছে। 16টি জাতের মধ্যে শাহজালাল, যেটাকে আমরা 18 নামে চিনি, আর বাংলামতি বিআর 50 নামে আমরা চিনি। আর বি হাইব্রিড 1, বি হাইব্রিড 2, বি হাইব্রিড 3 এই ধরনের ধানের জাত আছে। এছাড়াও কিছু ধান আছে আউশ এবং আমন। আউশ এবং আমন উভয় মৌসুমেই হয়ে থাকে, যেমন চান্দিনা, বিপ্লব, গাজী, এই ধানের নামগুলো যা শুনেছো তোমরা, এই ধানগুলো কিন্তু আউশ এবং আমন উভয় মৌসুমে হয়ে থাকে। এবার আসি, বীজ ধানের জাত জানলাম, এবার আমাদের বাছাই করতে হবে, যে বীজ বাছাই করে তারপরে তো জমিতে লাগাবো আমরা। তাহলে 80% বীজ গজায়, তাহলে বীজটা আমরা কেমন নির্বাচন করব? 80% বা 80% বীজ গজায়, এইরূপ পরিষ্কার, সুস্থ, পুষ্ট বীজ হতে হবে। তার মানে ধুলাবালি যদি থাকে সেটা পরিষ্কার করে নিতে হবে, তাহলে বীজটা ভালোভাবে গজাবে। সুস্থ থাকতে হবে, তার মানে এখানে বলা হয়েছে সুস্থ পুষ্ট, তার মানে চিক থাকা যাবে না। সুস্থ পুষ্ট বীজ হতে হবে, তার মানে চিক হওয়া যাবে না। আবার
পাতলা নাকি সেটাও একটু দেখতে হবে, যে ধানের বীজটি মুঠের মধ্যে নিলে চাপ দেওয়ার পর পরে দেখা যায় যদি স্প্রিং করে তাহলে বুঝতে হবে যে আমার বীজ পুষ্ট না। এখানে এটা একটা নির্বাচন করার মাধ্যম। এইভাবে আমরা সুস্থ বীজ যেমন 80% গজে এরকম নির্বাচন করতে হবে। তারপরে কিভাবে আমরা পরিষ্কার করব একটু দেখি। 10 লিটার পানি নিব। কয় লিটার? 10 লিটার। এর সঙ্গে 375 গ্রাম ইউরিয়া সার, 375 গ্রাম ইউরিয়া সার এর সাথে যোগ করব আমরা 10 কেজি বীজ। কয় কেজি? 10 কেজি, বেশি না। এই অনুপাতটা মনে রাখতে হবে যে 10 লিটার পানি, 10 কেজি বীজ এবং 375 গ্রাম ইউরিয়া সার মিশিয়ে পানির মধ্যে বীজটা কি করতে হবে? ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দিলে এরপরে যে পাতলা, অপুষ্ট এবং চিক যে ধানগুলো আছে সেগুলো পানির উপরে ভেসে উঠবে আর ভালো বীজগুলো তলানিতে পড়ে যাবে। আমি উপর থেকে আলতো করে অপুষ্ট বীজগুলোকে আমরা ফেলে দেব। ফেলে দেওয়ার পরপরই আবার আমরা ওই যে ডুবানো পানির তলানিতে যে বীজগুলো পড়ে গেছে সেই বীজগুলো আমরা 3 থেকে 4 বার ধুয়ে নিব। তাহলে 3 থেকে 4 বার ধুলে বীজ আমার মানে শোধন করা হয়ে যাবে। এবার আসি বীজ শোধন ও জাগ দেওয়ার পদ্ধতি। তার মানে ভালো বীজ, পুষ্ট বীজ নির্বাচন করা হয়ে গেল। এবার আমরা বীজ কিভাবে শোধন করব। তাপমাত্রা দেখো শিক্ষার্থীরা, যে 52 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিতে হবে। কত ডিগ্রি? যে 52 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বক্সিন প্লাস থিরাম একসাথে মিশিয়ে আমরা বীজ শোধন করতে পারি। তারপরে জাগ দিব। যে বীজ শোধন করার পরপরই জাগ দিতে হয়। জাগ মানে জাগ দেওয়ার পরপরই আমরা আবার কি করব, যে ধান গজানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিভাবে দিব? যে প্রথমে আমরা কোন টুসি বা কোন একটা ড্রামে সুন্দর করে আমরা 3-4 স্তরে খড় বিছাই দেব। বিছাই দেওয়ার পরে বীজের বস্তাটা আমরা ওখানে দিয়ে দিব। দেওয়ার পরে উপরে আবার 3-4 স্তরে আমরা খড় দিয়ে দিব। দেওয়ার পরে আবার উপরে কচুরি পানা বা এই জাতীয় কিছু উদ্ভিদের যে আগাছা যুক্ত উদ্ভিদগুলো আমরা কি করব, উপরে একটু চাপা দেব যেন তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর গরম হলে সহজেই কিন্তু বীজ অঙ্কুরোদ্গম হয়ে যাবে। তো এইভাবে আমরা জাগ দেব। এবার আসি, জাগ দেওয়ার পরে আমরা জমিতে বীজতলা তৈরি করতে হবে। বীজতলা তৈরি করার জন্য আমরা কি করব, যে 4 ধরনের বীজতলা হয়ে থাকে। একটা হচ্ছে শুকনো বীজতলা। এটা আমরা দেখেছি যে শুকনো জমি, উঁচু এবং 10 মাটি সম্পূর্ণ মাটিগুলোতে আমরা এই শুকনো বীজতলা তৈরি করি। আর বীজ যখন উঠে শুকনো জমি থেকে আমরা সুন্দরভাবে বীজ তুলে নিতে পারি। আর ভিজা বীজতলা, এটি ভিজা বীজতলা হলো যেমন আমরা আমন ধান চাষ করার জন্য আমরা কি করি, যে শুকনো বীজতলা থেকে চাষ করে আমরা জমিতে লাগাই, তখন এটা আমরা আমন ধান বলে থাকি। আবার ইরি ধান যেটাকে আমরা বলে থাকি, যেটা বড় ভুয়ো, সেটি হলো ভিজা বীজতলায় রোপণ করে আমরা ইরি ধান চাষ করে থাকি। যেমন ভিজা বীজতলা যে নিচু এঁটেল মাটি সম্পূর্ণ জমিতে আমরা এই ভিজা বীজতলা তৈরি করে থাকি। আর ভাসমান বীজতলা, ভাসমান বীজতলা আমাদের দেশ যেহেতু দক্ষিণ অঞ্চলে নিচু এলাকা, এই নিচু এলাকায় পানি সহজে উঠে আসে, এই জন্য তারা ভাসমান বীজতলা মানে কলার ভেলা তৈরি করে ভেলার উপরে সুন্দর করে মানে নিচে শক্ত একটা কিছু বিছিয়ে দিয়ে তার উপরে মাটি নাই, মাটির উপরে সুন্দর করে আমরা বীজতলা তৈরি করি। এটা বন্যা কবলিত এলাকা, যেমন পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা কিন্তু এই বীজতলা তৈরি করে থাকি। আর একটি বীজতলা দাপক বীজতলা। এটিও কিন্তু খুব সুন্দর এবং সহজ একটি পদ্ধতি। যেমন নদীর পানি নেমে যাওয়ার পরপরই কিন্তু ওই নদীর চরে দেখা যায় যে সুন্দরভাবে মানে জমি রেডি করাই থাকে, খালি শুধু বীজ ছিটিয়ে দিতে হয়। তো এটিকে আমরা দাপক বীজতলা বলে থাকি। এবার আসি, যে শুকনো বীজতলা এবং ভিজা বীজতলার মাপটা মোটামুটি একই। যেমন 1 শতক জায়গা নির্বাচন করতে হবে, আর 1 শতক জায়গায় 3 কেজি বীজ আমরা বপন করতে পারবো। কয় কেজি? 3 কেজি বীজ। তাহলে 1 কেজি, এই যে একটা ছক আমি এখানে দিয়েছি, যে দেখো যে এই মাঝখানে একটি ড্রেন তৈরি করেছি। এই ড্রেনটা
30 সেন্টিমিটার, এবং পাশের যে ড্রেনটি চতুর্দিকে যে ড্রেনটি আছে এই ড্রেন এটা হচ্ছে হলো 25 সেন্টিমিটার নেওয়া হয়েছে। আর পাশে এটি হচ্ছে আইল ধরে নাও, যে এটি আইলের ভিতরে এই চিত্রটি আমরা এইভাবে বেড তৈরি করব, এবং এখান থেকে এই পর্যন্ত প্রস্থের দূরত্ব হচ্ছে হলো 1.5 মিটার। প্রস্থের দূরত্ব কত মিটার? 1.5 মিটার। আর দৈর্ঘ্যের দূরত্ব হচ্ছে 10 মিটার। এইভাবে হচ্ছে আমরা বীজতলা তৈরি করব। তো বীজতলা তৈরি পরপরে যেমন জমিতে আমরা লাগাই যেভাবে, যে সেই চিত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে জমিতে 30 সেন্টিমিটার দূরত্বে, 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্বে আমরা বীজতলা থেকে বীজ নিয়ে এসে আমরা রোপণ করেছি। এবার আসি চারা ওঠানো। যে প্রথমে পানি সেচ দেওয়া। প্রথমে কি করতে হবে? চারা ওঠানোর সময় বীজটা যেন সহজেই চারা উঠানো যায় বা শিকড় সহ উঠে আসে, এই জন্য আমরা কি করব, যে প্রথমে পানিটা সেচ দিয়ে আগে মাটিকে নরম করে নিতে হবে। তারপরে পোকায় আক্রান্ত হলে কীটনাশক প্রয়োগ করতে হবে। যদি বীজতলাতেই দেখা যাচ্ছে যে ধানের বীজে পোকা আক্রান্ত হয়েছে, তখন কি করবো? আমরা কীটনাশক প্রয়োগ করে আগেই সেটাকে মানে কীটনাশক মুক্ত করবো আর কি। তারপরে পোকা মুক্ত করবো। চারার গোড়া বা কাণ্ড না ভাঙ্গা, এমন ভাবে তুলতে হবে যেন চারার গোড়া ভেঙে না যায়, সুন্দরভাবে উপরের দিকে টেনে টেনে তুলতে হবে। চারা তোলার পর ছোট ছোট আটি বাঁধাই করা, তাহলে ছোট ছোট আটি বাঁধতে হবে যেন ক্যারি করতে বা বহন করে অন্য জায়গায় নিয়ে যেতে সহজ হয় এবং লাগানোর সময় সুবিধা হয়। কারণ অবসর বীজ লাগালে দেখা গেল যে আমি পরিমাণ মতনই লাগালাম, কিছু কিছু বীজ পানির উপরে ভেসে অন্য জায়গায় চলে যাবে, এরকম করা যাবে না। আর চারা তোলার পরপরই বহন এবং সংরক্ষণ। বহনটা কিভাবে করব? যে অবশ্যই বস্তাবন্দি করে আমরা বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব না, তাহলে কি হবে? আমার ধানের যে বীজগুলো, এই চারাগুলো কি হয়ে যাবে? ভেঙে যেতে পারে। এই জন্য আমরা কি করবো? কোনো একটা ঝাঁকা অথবা তো ডালি বা এরকম করপা নির্বাচন করব, ওই করপার উপর করে করে বীজ নিয়ে চারা নিয়ে আমরা জমিতে নিয়ে গিয়ে রোপণ করব। তো জমি তৈরি। এবার আমরা আসি যে চারা উঠানো শেষ, এবার আমাকে কি করতে হবে? জমি তৈরি করতে হবে। যে জমিতে লাগাবো সেই জমিতে অবশ্যই প্রস্তুত করতে হবে। তাহলে কি করবো? সেই জমিতে আমরা হচ্ছে 4 থেকে 5টি আড়াআড়ি ভাবে চাষ বিধান মই দিতে হবে, এবং সেখানে যেন পানি থাকে, পানিযুক্ত কাদাময় করে নিতে হবে। করে নেওয়ার পরে আমরা বীজ কি করবো? সুন্দর করে লাগাবো। এবার আসি, একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে, যে ভিজা বীজতলায় হচ্ছে ধানের চারা এখানে আছে, আর সুন্দর করে উপরের দিকে টেনে টেনে তুলতেছে, এই চিত্রটা এখানে দেখা যাচ্ছে। সার ব্যবস্থাপনা একটু জেনে নেই, যে 1 শতক জায়গায় সারের পরিমাণ কতটুকু লাগবে। সারের নাম ও পরিমাণ এখানে দেওয়া আছে, যে পচা গোবর বা কম্পোস্ট 20 কেজি, ইউরিয়া 360 থেকে 840 গ্রাম, আর টিএসপি 300 থেকে 500 গ্রাম, এমওপি 160 থেকে 280 গ্রাম, জিপসাম 240 থেকে 280 গ্রাম, দস্তা 40 গ্রাম সার আমরা প্রয়োগ করব। এটি হচ্ছে 1 শতক জায়গার পরিমাণ। এই অনুপাতে আমার জায়গা যদি বেশি হয় তাহলে অবশ্যই সারের পরিমাণও অনুপাত হারে বৃদ্ধি করতে হবে। চারা রোপণ পদ্ধতি। বয়স যখন চারা হবে 25 থেকে 45 দিন, 25 থেকে 45 দিন, তার মানে 1 মাস পার হলে হচ্ছে তোলার একটা সময় চলে আসে। এই সময় চারা তুলে আমরা কি করব? রোপণ করব। সারির দূরত্ব হবে, জমিতে যে লাগানো যে সারির দূরত্ব হবে 20 থেকে 25 সেন্টিমিটার। কত? 20 থেকে 25 সেন্টিমিটার। আর গোছার দূরত্ব হবে 15 থেকে 20 সেন্টিমিটার। 15 থেকে 20 সেন্টিমিটার। এইভাবে দূরত্ব বজায় রেখে রেখে আমরা ধানের চারা রোপণ করব। পরিচর্যা, যেমন আমি শুকনো জমিতে যদি ধান লাগিয়ে থাকি তাহলে অবশ্যই সেচের ব্যবস্থা করতে হবে। যেমন কয়েকদিন পর পরে পানি শুকিয়ে যায়, তাহলে কি রাখতে হবে? যে সেচ ব্যবস্থাটা সুন্দরভাবে হচ্ছে রাখতে হবে, যে যেন পানি শুকিয়ে যাওয়ার পর যেন আমি সেচ দিতে পারি। অবশ্যই নলকূপ বা সেচ পাম্প সেখানে বসাতে হবে। আগাছা দমন, ধানের চারা যখন আমরা জমিতে রোপণ করব, অবশ্যই জমি যখন আমরা প্রস্তুত করে নেই, তারপরেও দেখা যায় যে কিছু ঘাস বা কিছু আগাছা জমিতে থেকে যায়। এগুলো কি হয়? ধানের সাথে সাথে বড় হয়ে যায়। ইভেন হচ্ছে ধানের গাছ বড় হওয়ার আগে আগাছা
ধানের উপরে এসে যায়। এই জন্য কি করতে হবে, এই আগাছা অবশ্যই দমন করতে হবে, তা না হলে ফলন বেশি পাবো না। পোকা দমন, বিভিন্ন সময় ধান চাষ করতে গিয়ে বিভিন্ন পোকার আক্রমণ হয়ে থাকে, যেমন কিছু নাম এখানে দেওয়া আছে: মাজরা পোকা, পামড়ি পোকা, মৌমাছি, গান্ধী পোকা, বাদামি গাছ ফড়িং ইত্যাদি। এইরকম পোকাগুলো ধান গাছের বেশি বেশি ক্ষতি করে থাকে। তখন আমরা কি করব, বিভিন্ন কীটনাশক যেগুলো বাজারে প্রচলিত আছে সেগুলো ব্যবহার করতে পারি। এখানে একটা দুইটা দেওয়া আছে, যেমন হচ্ছে ম্যালাথিয়ন 57 EC। এটাকে এই কীটনাশকটা স্প্রে করলে আমরা কিন্তু বিভিন্ন রোগ থেকে ধানকে আমরা কি করতে পারি, রক্ষা করতে পারি। অথবা ডায়াজিনন আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো রোগ দমন করবো কিভাবে, ধানের ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু রোগের কারণ। তার মানে কখনো ছত্রাক জাতীয় রোগ আক্রমণ করতে পারে, তারপর ভাইরাস জনিত কোনো রোগ আক্রমণ করতে পারে, ব্যাকটেরিয়া জনিত হতে পারে। তো যেই ধরনেরই হোক না কেন আমরা কি করব, বিভিন্ন কীটনাশক যেগুলো বাজারে চলছে সেই কীটনাশকগুলো আমরা ব্যবহার করলে ভালো ফলন পেতে পারি। যেমন ধান গাছের পোকা, যেমন এখানে দেওয়া আছে যে এটি হচ্ছে হলো একটা হচ্ছে হলো মাজরা পোকা না, এটি হচ্ছে এই পোকাটা হচ্ছে হলো ফড়িং জাতীয় পোকা, যেটা যেমন ফড়িং জাতীয় পোকা। তারপরে এই যে এখানে সাদা করে ফেলাইছে, যেরকম আঁচা দেখা যাচ্ছে, আঁচা পোকা পাট গাছে যেরকম ধরে সাদা করে দেয়, সেই রকম এই বিভিন্ন রোগগুলো আক্রমণ করার কারণে অনেক সময় দেখা যায় যে ধান গাছের পাতাটা চুষে চুষে খেয়েছে পোকা। তো এই পোকাগুলো আক্রমণ করে থাকে। এবারে পোকা দমন করার জন্য একজন কৃষক তার জমিতে কি করতেছে, ওষুধ স্প্রে করতেছে। আগাছা দমন, এই জমিটি হচ্ছে আগাছা মুক্ত একটি জমি। এখানে সুন্দরভাবে হচ্ছে আগাছা দমন করা হয়েছে, যার কারণে ফলন দেখো যে ধানের গাছের যে শীষ, এই শীষ হেলে মাটিতে পড়ে যাচ্ছে, এত বেশি ফলন হয়েছে। এবার আসি ফসল কর্তন। কৃষকরা দেখা যাচ্ছে যে যখন অনেক কষ্টের পরে যখন ধান পেকে যায়, সেই সময় কিন্তু রোদের তাপও বেশি থাকে, তারপরে ঝড় বৃষ্টিও হয়, কোনো কিছুই কিন্তু কৃষক মানে না, উপেক্ষা করে সব বাধা বিপত্তি উপেক্ষা করে কি করে, রোদে ঘেমে ঘেমে ধান ফসল কর্তন করে বাসায় নিয়ে আসে এবং এই কষ্টটাকে তারা আনন্দ হিসেবে গ্রহণ করে। দেখো এখানে কৃষকরা ধান কর্তন করতেছে, তার একটি চিত্র দেখা যাচ্ছে। এবার আসি, শুধু তাই নয়, প্রযুক্তি এত উন্নত হয়েছে যে ধান কাটার জন্য বড় বড় মেশিন তৈরি হয়েছে, যে মেশিনের দ্বারা অল্প সময়ে অল্প কষ্টে অধিক ধান কর্তন করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসে যে সকল প্রশ্ন হতে পারে তার দু একটি তোমাদেরকে দেখাচ্ছি। যে দানা জাতীয় ফসল কোনটি? দানা জাতীয় ফসল আমরা খুব সহজেই চিনি, যেরকম গম, ধান, সরিষা, এগুলো হচ্ছে দানা জাতীয় ফসল। ধানের স্থানীয় জাত কোনটি? ধানের স্থানীয় জাতগুলো দেখা যাচ্ছে যে টিপি, গিরবি, দুধসর, এই ধানগুলো হচ্ছে স্থানীয় জাত। 100 বীজ তলায় কত কেজি বীজ দরকার হয়? 100 বীজ তলায় 3 কেজি বীজের দরকার হয়। মাজরা পোকা ধান গাছের কোন অংশের ক্ষতি করে? মাজরা পোকা ধান গাছের হচ্ছে ডগার যে মূল যে কাণ্ড, মূল কাণ্ডে আক্রমণ করে, আর তখন ধান গাছ কি হয়ে যায়, সাদা হয়ে যায়, অথবা তো গোড়ালি পচন ধরে গাছটি মানে হলুদ হয়ে মরে যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিন তোমাদের জন্য টপিক থাকবে প্রথম পরিচ্ছেদ ধান চাষ। উক্ত অংশ ভাষায় যথাযথভাবে চর্চা করবে। আর আগামী দিনের অনলাইন ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।